প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। স্যার, আমার নাম দীপাংশু নন্দী। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত আড়িয়াদহের বাসিন্দা। আমি 2010 এবং 2012 সালে আড়িয়াদহ কালাচাঁদ হাই স্কুল থেকে যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর 2017 সালে হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ থেকে বিটেক পাশ করেছি। এরপর স্যার আমি সরকারি চাকরির পড়াশোনা করতাম, মানে সরকারি চাকরির পড়াশোনা শুরু করেছিলাম এবং আমি 2021 সালে একটি পলিটেকনিক কলেজে 7 মাসের জন্য আমি লেকচারার হিসেবে কাজ করেছি। তারপর আমি 2022 সাল থেকে 2024 সাল অবধি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ এখান থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ওপর এমটেক করেছি। তারপর স্যার আমি 3 মাস ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি, কিন্তু বর্তমানে স্যার আমি এখন পিএসসি জেইর ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছি। সে কারণে আমি এখন চাকরিটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, মানে তোমার যা এক্সপিরিয়েন্স সেটা পুরোটাই প্রায় একাডেমিক্সে, তাই তো? হ্যাঁ স্যার, একাডেমিক্সের এক্সপিরিয়েন্স। আচ্ছা, আর মোটামুটি এক্সপিরিয়েন্স যদি দেখি এমটেক বাদ দিয়ে, তাহলে মোটামুটি কত, প্রায় 4 বছর মতো নাকি? না স্যার, ব্যাপারটা হচ্ছে যে আমি 2017 সাল থেকে আমি পড়াশোনা করতাম সরকারি চাকরিরই। আমি 2021 সালে, মানে আমি 4 বছর পড়াশোনা করেছি। 2021 সালে আমি পলিটেকনিক কলেজে লেকচারার হিসেবে কাজ করেছি, সেখানে আমি আচ্ছা 7 মাস করেছি। আর আচ্ছা আমি এমটেকের পর হচ্ছে আমি 3 মাস করেছি। আচ্ছা, বুঝলাম বুঝলাম বুঝলাম। তো তুমি একাডেমিক্সের সাথে যুক্ত ছিলে, একাডেমিক্সে মানে কোন কোন জায়গাগুলো তোমার মানে পড়াতে বা তোমাকে পড়াতে দেওয়া হতো? আমি স্যার আরসি ডিজাইন পড়িয়েছি, কংক্রিট টেকনোলজি পড়িয়েছি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়িয়েছি, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর কিছুটা পোর্শন আমি পড়াতাম, আর সয়েল মেকানিক্স এর কিছুটা পোর্শন আমাকে দেওয়া হয়েছিল। ব্যাস এইটুকুই স্যার। আচ্ছা, আর তোমার এমটেকটা কিসের উপরে? এমটেকটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। আচ্ছা, এমটেক কোথা থেকে করেছো? এমটেক করেছি এনআই ট্রিপল টি, আর কলকাতা সল্টলেকে আছে, আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ। বুঝলাম বুঝলাম। আচ্ছা, তো এরপরে কি পিএইচডি করার কিছু চিন্তা ভাবনা আছে? না স্যার, এই মুহূর্তে পিএইচডি করবার ইচ্ছা নেই আমার এখন। মানে আমি স্যার জবেই এঙ্গেজ হতে চাইছি। আচ্ছা, ঠিক আছে। আর তুমি ইয়ে কি রেখেছো, তোমার চয়েসগুলো কি রেখেছো? চয়েস স্যার, ফার্স্ট চয়েস রেখেছি পিডাব্লিউডি, সেকেন্ড চয়েস রেখেছি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, থার্ড রেখেছি পিএইচডি। আচ্ছা, তো মানে পিডাব্লিউডি কেন, মানে কিছু বিশেষ কারণ? স্যার বিশেষ কারণ বলতে মানে একটাই কারণ, আমি পিডাব্লিউডির যেটা দুটো সেক্টর আছে, একটা তো মানে রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন এইটা কাজ করে, আর একটা বিল্ডিং ওরিয়েন্টেড কাজ করে। তো স্যার আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে এক্সিকিউশন ওরিয়েন্টেড যে সমস্ত কাজ হয়, মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যেখানে জব হবে, মানে বিল্ডিং স্ট্রাকচার বা এই জাতীয় কাজ, সেই রকম জায়গাতে যাব। কিন্তু স্যার আমার সেই সুযোগ হয়ে ওঠেনি। তো আমার মনে হয়েছিল যে আমি পিডাব্লিউডিতে যদি জয়েন করতে পারি তাহলে আমার সেই সুযোগটা আসবে। সে কারণে পিডাব্লিউডিটা ফার্স্ট চয়েস। তো পিএনআরডি বা আমাদের আরবান বা আমাদের বাকি যে সমস্ত ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট, এগুলোতে হয় না এসব কাজ? স্যার এগুলোতে হয়, কিন্তু পিডাব্লিউডি তে আমার মনে হয়েছিল যে মানে এই কাজগুলো একটু বেশি করে হয়। কিন্তু মানে স্যার হ্যাঁ, একদমই তাই যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেখানেও হয়, সেগুলো স্যার আমার একটু পরে দেওয়া আছে আর কি। মানে পরে পরে পরের প্রেফারেন্স আর কি ওগুলো। মানে তোমার পিডাব্লিউডির পরে আছে আরবান? না, পরে পিডাব্লিউডির পরে ইরিগেশন আছে। কেন ইরিগেশন কেন? স্যার ইরিগেশনটা হচ্ছে যে এই কারণেই যে মানে ইরিগেশন ইঞ্জিনিয়ারিংটা আমি মানে আমার যারা ফ্রেন্ডসরা রয়েছে তাদের কাছ থেকে মানে আমি একটা সাজেশন পেয়েছিলাম যে ইরিগেশনে মানে কাজকর্মটা ভালো হয়, মানে কাজটা ভালো হয়। সেই কারণে হচ্ছে যে আমাকে বলে মানে আমার তা মানে সেই কারণেই আমার ইরিগেশন মানে ডিপার্টমেন্টটা পিএনআরডি দেওয়া। তে কাজ হয় না, ওখানে কাজ হয় না? না না, না স্যার অ্যাকচুয়ালি সেরকম নয়। কাজ হয়তো হয় কিন্তু আমার সেরকম জানা নেই, সেই কারণে আমি স্যার ওটা একটুখানি পরের দিকে দিয়েছি রেফারেন্স হিসেবে। আচ্ছা,
আচ্ছা, বিম আর স্ল্যাবের ভিতর পার্থক্য কি? স্যার বিম হচ্ছে যে প্রিডমিনেন্টলি একটা ফ্লেক্সারাল মেম্বার যেটার মানে যেটা হচ্ছে যে হরিজন্টালি, মানে আমরা দুটোই হরিজন্টাল সেকশন, কিন্তু ওরকম ভাবে ডিফাইন না করে আমরা বলবো যে একটা হচ্ছে যে প্রিডমিনেন্টলি ফ্লেক্সার মেম্বার, আর স্ল্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্লেট সেকশন, যেটা অলমোস্ট মানে এটার ক্ষেত্রে মানে বিমের ক্ষেত্রে স্যার শিয়ারটাও একটা আসে, কিন্তু বিমের ক্ষেত্রে স্যার শিয়ারটাকে আমরা কনসিডার করি না, এটাও মানে ফ্লেক্সারাল মেম্বার। সুতরাং স্যার মানে ডিফারেন্সটা স্যার মানে প্লেট মানে স্ল্যাবটা হচ্ছে একটা প্লেট স্ট্রাকচার, মানে প্লেটের মতো করে আমরা ডিফাইন করি, আর বিমটা হচ্ছে যে স্যার একটা মেম্বার যেটা শুধুমাত্র হচ্ছে যে মানে শিয়ার প্লাস ফ্লেক্সারের জন্য আমরা ডিজাইন করি। আচ্ছা, কলম আর পায়ারের ভিতর পার্থক্য কি? কলম আর পায়ের মধ্যে ডিফারেন্স স্যার, কলম তো স্যার মানে স্যার অ্যাকচুয়ালি কলম বলতে আমরা যেটাকে বলি মানে দুটোই স্যার কম্প্রেশন মেম্বার, কিন্তু মানে পায়ার যে ডিজাইনটা মানে পায়ারটা যেটা হয় সেটা হচ্ছে যে হেভি লোড ক্যারি করবার জন্য হচ্ছে যে আমরা পায়ারটাকে ইউজ করি, যেরকম ব্রিজের ক্ষেত্রে পায়ার এগুলো ইউজ করা হয়। আর কলমটা স্যার আমরা বিল্ডিং এ জেনারেলি প্রোভাইড করি, আচ্ছা, কিন্তু ধরো দুটোই স্যার একটা কম্প্রেশন মেম্বার। একটা ধরো ফ্যান ঘুরছে, তো এই ফ্যানটা যেটা ঘুরছে, ফ্যান, আচ্ছা ফ্যান, হ্যাঁ। কথা শুনতে পাচ্ছ না নাকি? না স্যার, আমি ওই ওই ফ্যানের ফ্যান ওয়ার্ডটা আমি শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, বলছি ধরো একটা ফ্যান ঘুরছে, তো সেই হ্যাঁ, ফ্যানটার একটা যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে বলি, তাহলে মোটামুটি ফোর্সগুলো কোন কোন দিকে কাজ করবে? ফ্যান। স্যার এই মুহূর্তে আমি খেয়াল করতে মানে মানে আইডিয়া করতে পারছি না। আচ্ছা, ধরো একটা বাস চলছে, তার ফ্রি বডি হুম। ডায়াগ্রাম আঁকতে দিলে ফোর্সগুলো কোন কোন দিকে কাজ করবে? স্যার একটা বাস চললে তার মানে যে ডাইরেকশনে বাসটা মুভ করছে, তো সেই ডাইরেকশনে আমাদের একটা ফোর্স লাগবে, আর রোডের ওপর দিয়ে গেলে টায়ারের সাথে রোডের একটা ফ্রিকশন জেনারেট হবে, তো হ্যাঁ, ফ্রিকশনাল সেটা ফোর্সটা কোন তার দিকে? এগেনস্টে কাজ করবে। ফ্রিকশনাল ফোর্সটা তার উল্টো দিকে সেটা কাজ করবে। হ্যাঁ। আর এছাড়া? আহ, এছাড়া স্যার যেহেতু আহ, মানে মানে এটা স্যার একটা মানে মুভেবল বডি, মানে যেহেতু বাস একটা মানে বাসটা চলছে মানে এটা মুভ করছে, মুভেবল বডি। তো স্যার এখানে একটা মানে এর একটা কাইনেমেটিক ফোর্স আসছে, মানে এটার একটা মানে মানে ভেলোসিটির জন্য একটা ফোর্স আসবে। হুম, তো ভেলোসিটির ফোর্সটাই তো সামনের দিকে নিয়ে যাবে বললে তুমি। হ্যাঁ, ভেলোসিটি ফোর্সটাই আমাদের সামনের দিকে নিয়ে যাবে, আর তাহলে ফ্রিকশনাল ফোর্সটা ভেলোসিটি সেটা ফোর্সটা হচ্ছে যে সামনের দিকে ভেলোসিটির নিয়ে যাবে এগেনস্টে আর পিছন দিকে ফ্রিকশনাল কাজ করবে। ফোর্সটা ব্যাকে নিয়ে যাবে। হ্যাঁ, মানে ব্যাকের দিকে ব্যাক কাজ সাইডে করবে। কাজ করবে, হ্যাঁ। হুম। আর আর কিছু নেই? হ্যাঁ। আর স্যার একটা মানে আহ, মানে যখন হচ্ছে যে স্যার তাহলে আরেকটা যেটা বলা যায় যে স্যার যখন মানে ওটা মুভ করবে, তো তখন একটা সেন্ট্রিফিউগাল ফোর্সও কাজ করবে, এবং বাহ! মানে সেন্ট্রিফিউগাল ফোর্স সিজি দিয়ে একটা দিকে কাজ করবে, আর একটা হচ্ছে যে স্যার নিচে তার ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে একটা ওয়েটটা কাজ করবে। আচ্ছা, আচ্ছা, আহ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলতে কি বোঝো? স্যার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে যখন কোন একটা সেকশনের ওপর লোড অ্যাপ্লাই করা হলো, তো তখন হচ্ছে যে তার মধ্যে যে মোমেন্টটা জেনারেট হলো, তো সেটা কি আমরা মোমেন্ট মানে মানে মোমেন্টটা যেটা জেনারেট হচ্ছে সেটা কি আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলছি, এবং এইটা হচ্ছে যে স্যার রিয়াকশন ফ্রেমে যদি আমরা কনসিডার করি তখন মানে সেটাকে আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলবো। তুমি যেটা বললে সেটা ঠিক বললে কি? মানে স্যার লোড পড়ছে, তো লোডের জন্য হচ্ছে যে সেকশনের মধ্যে একটা মোমেন্ট জেনারেট হচ্ছে অ্যাজ এ রিয়াকশন হিসাবে, তো রিয়াকশন ফ্রেমে যখন কনসিডার করবো তখন সেটাকে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলবো। আচ্ছা, আচ্ছা, ডিটারমিনেট স্ট্রাকচার আর ইনডিটারমিনেট স্ট্রাকচারের ভিতর পার্থক্য কি? স্যার ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে যে সেই স্ট্রাকচারটা যে স্ট্রাকচারটাকে আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে অনলি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা কনসিডার মানে অ্যানালাইজ করতে পারি, হোয়ারাজ আমরা যদি ইনডিটারমিনেট স্ট্রাকচার দেখি তাহলে শুধুমাত্র স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে করতে পারবো না, তার জন্য আলাদা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন লাগবে। এছাড়া স্যার ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য টেম্পারেচার স্ট্রেসের কোনো ভ্যারিয়েশন আসবে না, মানে টেম্পারেচার স্ট্রেসের জন্য টেম্পারেচার চেঞ্জের জন্য কোনো রকম স্ট্রেস জেনারেট হবে না, আচ্ছা, হোয়ারাজ ক্রিপ কোএফিসিয়েন্ট বলতে ইনডিটারমিনেট কি বুঝি? স্ট্রাকচারের জন্য ক্রিপ আসবে। কোএফিসিয়েন্ট? স্যার ক্রিপ কোএফিসিয়েন্ট মানে হচ্ছে যে কোনো মানে যখন লোড পড়বে সাস্টেন্ড মানে লোডিং এর জন্য, তো মানে ক্রিপটা হচ্ছে স্যার যখন একটা সাস্টেন্ড লোড আসবে তার জন্য যে পার্মানেন্ট ডিফরমেশনটা হচ্ছে ওটাকেই বলছি, আর কোএফিসিয়েন্টটা হচ্ছে যে টাইমের রেসপেক্টে কতটা ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেইটাকেই বলবো।
আচ্ছা, মানে এটার আর কোনোভাবে এটাকে প্রকাশ করা যায় না? স্যার ক্রিপ কোএফিসিয়েন্ট দিয়ে হচ্ছে যে স্যার আমরা মানে লং টার্ম যে মানে না, লং না, না, টার্ম। আমি ডেফিনেশন চাইছি না, আমি ডেফিনেশন চাইছি না। আমি বলছি হ্যাঁ এটাকে আর অন্য কোনোভাবে কি প্রকাশ করা যায়? ক্রিপ কোএফিসিয়েন্টের ইউনিট কি? স্যার ক্রিপ কোএফিসিয়েন্টের মানে এটা তো ইউনিটলেস। ইউনিটলেস কেন? স্যার এটা একটা রেশিও, তাই মানে হ্যাঁ, এটা কিসের রেশিও, মানে কিসের রেশিও সেটাই তো আমি জানতে চাইছি। এতক্ষণে এসেছো তুমি লাইনে, কিসের রেশিও এটা? স্যার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। আচ্ছা, আচ্ছা, সিআর সেন্টার বলতে কি বোঝো? সরি স্যার, মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, ডেড লোড আর লাইভ লোডের ভিতর পার্থক্য কি? স্যার ডেড লোড হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা তার সেলফ ওয়েটটাকেই কনসিডার করি। আর লাইভ লোড বা ইম্পোজ লোড বলতে হচ্ছে যে যে লোডগুলো মুভেবল, মানে সেই সেই লোডগুলোকে আমরা লাইভ লোড বা ইম্পোজ লোড বলি। ধরো একটা মেশিন রয়েছে যেটা ভাইব্রেট করছে 3 তলার উপরে, তার জন্য কি লাইভ লোড আমি ফার্স্ট ফ্লোর যেখানে আমি ক্যালকুলেট করব সেখানে কি লাইভ লোড ধরবো? 3 তলার ওপরে মেশিন ভাইব্রেট করছে। উম, হ্যাঁ স্যার, টোটাল বিল্ডিংটার রেসপেক্টে আমরা কনসিডার করতেই পারি। আচ্ছা, মানে তুমি বলছো লাইভ লোড যখন নেওয়া হয়ে থাকে তখন টোটাল বিল্ডিংটার রেসপেক্টেই নেওয়া হয়ে থাকে, প্রত্যেকটা ফ্লোরের এগেনস্টেই। হ্যাঁ স্যার, শুনতে পেলাম না, আরেকবার বলুন। বলছি যে তুমি বলতে চাইছো তার মানে যে যখন বিল্ডিং ডিজাইন করা হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লোরের এগেনস্টেই লাইভ লোড ক্যালকুলেট করা হয়। হ্যাঁ স্যার। মানে আমি আহ, যদি ফার্স্ট ফ্লোরের যে স্ল্যাব থিকনেস 250 রাখি, তার মানে আমাকে টপ ফ্লোরে নিয়ে যেও 250 রাখতেই হবে। আমি যদি নিচে একটা 600x600 কলম দিই তাহলে টপ ফ্লোরে নিয়ে যেয়ে আমাকে 600x600 কলম রাখতে হবে। না না স্যার, সেটা আলাদা হয়ে যাবে তখন। কেন আলাদা হবে কেন? মানে স্যার আমরা যখন নিচের দিক থেকে ওপরের দিকে যাই তখন স্যার আমরা মানে জেনারেলি সেকশন সাইজটাকে রিডিউস করি যাতে বিল্ডিং এর মানে সেলফ ওয়েটটাকে রিডিউস করা যায়। আর স্যার একটা স্টিফনেসের কনসেপ্ট আছে, তো সেই সেই কারণে স্যার আমরা ওটা মানে সেকশন সাইজটাকে একটু রিডিউস করে রাখি, তাহলে তুমি মানে তো রিডিউস বললে যে করা হয়। আমাকে উপর থেকে নিচ অবধি সব এলএল ধরতে হবে, ডিএল ধরতে হবে, তাহলে তো আমাকে যদি উপরের কনসিডার করতে হয় তাহলে তো আমাকে নিচেও কনসিডার করতে হবে। হ্যাঁ স্যার, আমি সেইটাই বলেছিলাম। হুম। আচ্ছা, স্ট্যাড প্রোয়ে কাজ করেছো? স্ট্যাড প্রোয়ে? স্ট্যাট প্রোতে স্যার বিটেক লেভেলে কাজ করেছিলাম, মানে বিটেকে কলেজে করেছিলাম। আচ্ছা, ফ্রেম আর ট্রাসের ভিতর পার্থক্য কি? স্যার ট্রাস হচ্ছে মানে ট্রাস যেটা সেটা হচ্ছে যে স্যার একটা মানে আমাদের মেম্বার যেটা হচ্ছে যে বেসিক্যালি রুফ, মানে রুফে আমরা কনসিডার করে থাকি। এছাড়াও অন্যান্য সেকশন হিসাবেও আমরা মানে অন্যান্য জায়গাতেও আমরা ট্রাস হিসেবে করতে পারি, কিন্তু স্যার এখানে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে মানে ট্রাসের ক্ষেত্রে হচ্ছে যে পয়েন্টে লোড পড়ে এবং এটা হচ্ছে টেনশন এবং কম্প্রেশনটা আসে। মোমেন্টের জন্য আমরা ক্যালকুলেশন আচ্ছা, করি না, কারণ হিঞ্জ আর এটা হচ্ছে যে প্রত্যেকটা রোলার পয়েন্টে জয়েন্টের ট্রাসের ভিতর ক্ষমতা কাজ পার্থক্য করে। কি? হিঞ্জ আর রোলার জয়েন্টের ভিতর পার্থক্য? স্যার হিঞ্জের হচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, আর রোলারের ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 2। মানে হচ্ছে যে স্যার হিঞ্জের দুটো আমার রিয়াকশন আসবে, শুধুমাত্র মানে আচ্ছা, মোমেন্টটা ক্যারি করতে পারে না ইন্টারনাল হিঞ্জ। হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জ বলতে কি বুঝি? ইন্টারনাল হিঞ্জ বলতে স্যার মনে মানে যেটা হচ্ছে কোন একটা স্ট্রাকচারের মধ্যে, মানে কোন একটা সেকশনের মানে কোন একটা আচ্ছা, ডিগ্রি অফ এলিমেন্টের মধ্যে, ফ্রিডম কত? স্ট্রাকচারাল এলিমেন্টের মধ্যে। ডিগ্রি অফ ফ্রিডম মানে স্যার কোন একটা জয়েন্ট মানে কোন একটা সাপোর্ট আমি প্রশ্ন সেকশন করলাম সেটা যে হচ্ছে যে। ইন্টারনাল হিঞ্জের ডিগ্রি অফ ফ্রিডম কত? ও আচ্ছা, ইন্টারনাল হিঞ্জের ডিগ্রি অফ ফ্রিডম কত? আহ সরি স্যার, এটা আমার এখন এই মুহূর্তে বলতে পারছি না। তোমার তো জানা উচিত, তুমি স্ট্রাকচারালে এমটেক করেছো, তো ইউ শুড
face this type of question, না? ইয়েস স্যার। আচ্ছা, এছাড়া তুমি আর কি পড়াতে বললে এটা ছাড়া? আমি স্যার আরসি ডিজাইন পড়িয়েছি, কংক্রিট টেকনোলজি পড়িয়েছি, আচ্ছা, দাঁড়াও, তুমি হাইওয়ে। পিডাব্লিউডি তে যাবে না? পিডাব্লিউডি যাবে, তোমাকে তো রোড থেকে প্রশ্ন করতেই পারে। তো তুমি আমাকে বলো, এই হ্যাঁ যে স্যার। বিটুমিনের যে টেস্ট হয়, বিটুমিনের একটা টেস্ট হয় যেটাকে আমরা বলি রিং অ্যান্ড বল টেস্ট, নাম শুনেছো? হ্যাঁ স্যার। এটা কি কি করতে কাজে লাগে বলো তো? কি বের করতে কাজে লাগে এই টেস্টটা? রিং অ্যান্ড বল টেস্টটা স্যার বিটুমেনের সফেনিং পয়েন্ট মেজারমেন্ট করতে লাগে। আচ্ছা, আর টেম্পারেচার এখানে কত মানে জেনারেলি হয়ে থাকে বা কত মেনটেন করা হয়, এরকম কিছু ব্যাপার আছে কি? স্যার টেম্পারেচারটা মানে স্যার আমার যতটা মনে পড়ছে তাতে 35 থেকে 70 ডিগ্রির মধ্যে টেম্পারেচার রেঞ্জটা থাকে। আচ্ছা আচ্ছা, পেনস্কি মার্টিন বলে একটা অ্যাপারেটাস আছে, জানো? হুম। এটা দিয়ে কি করা হয়? স্যার রিং অ্যান্ড বল টেস্টটাই পেনস্কি মার্টিন টেস্ট দিয়ে করা হয়। তাই? হ্যাঁ স্যার। মানে দুটো টেস্ট একই? মানে ইনস্ট্রুমেন্টটা স্যার পেনস্কি মার্টিন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। আর বের করি আমরা সফেনিং পয়েন্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, ভিসকোসিটি কি দিয়ে বের করি আমরা? স্যার ভিসকোসিটি স্যার আমরা মানে বিটুমেনের ভিসকোসিটির জন্য স্যার ভিসকোসিটি যে টেস্ট রয়েছে, ভিসকোসিটি গ্রেডের যে টেস্ট রয়েছে সেই টেস্ট দিয়ে করা হয়। আম, আম, মানে স্যার আপনি কি মানে নামটা মানে ভিসকোসিটি টেস্টের নামটা কি বলতে মানে ভিসকোসিটি মানে টেস্টের নামটা বলবো? ইনস্ট্রুমেন্টের নামটা জানতে চাইছি। স্যার আমার এই মুহূর্তে একটাই ইনস্ট্রুমেন্টের নাম মনে পড়ছে, সেটা হচ্ছে ভ্যাকুয়াম ক্যাপিলারি মিটার টেস্ট মাধ্যমে আমরা ভিসকোসিটি মেজার করে থাকি। আচ্ছা, অ্যাবসলিউট ভিসকোসিটি বলতে কি বোঝো? স্যার অ্যাবসলিউট ভিসকোসিটি বলতে সরি স্যার খেয়াল আসছে না, মনে পড়ছে না এটা। আচ্ছা, ধরো তোমাকে একটা পিএসসি সিমেন্টের একটা বস্তা দেয়া হয়েছে, আরেকটা বস্তা হুম। তোমাকে দেয়া হয়েছে যেটাতে ধরো হচ্ছে ওপিসি আছে। তুমি তোমাকে সাইটে পাঠানো হয়েছে, তুমি কি করে বুঝবে এটা পিএসসি আর ওটা ওপিসি? স্যার মানে আহ, ওটা স্যার মানে আমি একটা হচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা টেস্ট করে দেখতে পারি যে স্পেসিফিক গ্র্যাভিটিটা কত হয়, মানে স্পেসিফিক গ্র্যাভিটিটা কোন সিমেন্টের কি আছে। কেননা স্যার মানে অফিস নর্মাল অফিসের ক্ষেত্রে তো 3.15 হয়, আর পিএসসি সিমেন্ট মানে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্টের ক্ষেত্রে ওটা থেকে একটু কম হবে। আম, আর আর স্যার ফাইননেসের একটা ভ্যারিয়েশন আসবে। কি ভেরিয়েশন আসবে? স্যার পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্টের ফাইননেস একটু বেশি হবে। তাই? হ্যাঁ স্যার। এছাড়া আর কোনো কিছু? না স্যার, আর আমি মানে আমি বলতে পারছি না আর। আচ্ছা, সিমেন্টের স্পেসিফিক গ্রেভিটি আমরা তাহলে বের করব কি দিয়ে? স্যার সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি স্যার আমরা একটা তো পিগনোমিটার মেথডে করতে পারি, যেটা কেরোসিন তেল ইউজ করে করা হয়ে থাকে। আচ্ছা আহ, হ্যাঁ, আর একটা হচ্ছে যে স্যার মানে কেরোসিন তেল দিয়েই করে থাকি। আহ, স্যার ইনস্ট্রুমেন্টের নামটা স্যার আমি 5 সেকেন্ড স্যার আমার মানে খেয়াল আসছে না এই মুহূর্তে ইনস্ট্রুমেন্টের নামটা। আমি মানে স্যার নিজে আমি করেছি, আমার এখন মানে ইনস্ট্রুমেন্টের নামটা মনে আসছে না, যে মানে যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা মেজার করি। আচ্ছা, কম্বাইন ফ্লেকিনেস ইন্ডেক্স বা কম্বাইন ইলংগেশন অ্যান্ড ফ্লেকিনেস ইন্ডেক্স 40%-এর কম, এটা বলতে তুমি কি বোঝাচ্ছে? স্যার কম্বাইন্ড মানে ইলংগেটেড আর মানে ফ্লেকি যে এগ্রিগেট রয়েছে, সেই এগ্রিগেটেড মানে টোটাল মানে
এগ্রি মানে ফ্লেকিনেস ইন্ডেক্স আর মানে কম্বাইন্ড ফ্লেকিনেস ইন্ডেক্স আর ইলংগেশন ইন্ডেক্স, মানে আমি বলবো যে স্যার যে পার্টিকেলস গুলো রয়েছে, ফ্লেকি এবং ইলংগেটেড পার্টিকেলস গুলো রয়েছে, সেগুলো স্যার 40%, না সরি স্যার, আমি এটা মানে ঠিক বলে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, এগ্রিগেট ক্রাসিং ভ্যালু হুম। এই টেস্টটা কিভাবে করা হয়ে থাকে? স্যার এগ্রিগেট ক্র্যাশিং ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে আমরা মানে এগ্রিগেটের মানে যে মোলটা নেওয়া হয় তার ইন্টারনাল ডায়ামিটারটা 102 মিলিমিটার হয় আর হাইটটা 50 মিলিমিটার হয়। আর সেইখানে হচ্ছে যে আমরা একটা স্পেসিফাইড ওয়েট নিয়ে সেটাকে হচ্ছে যে 3টে লেয়ারে ফিল আপ করি এবং প্রত্যেকটা লেয়ারকে 25 নাম্বার অফ ব্লোজ দিই। দেওয়ার পরে এবং এই যে মেটেরিয়ালটাকে আমরা চুজ করছি সেটা হচ্ছে 12.5 মিলিমিটার সিপ দিয়ে পাস করবে, 10 মিলিমিটার সিপে রিটেন করবে, এই মেটেরিয়ালটাকে নেওয়া হয়। এবার নেওয়ার পরে 3টে লেয়ারে 25 নাম্বার অফ ব্লোজ দিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে আবার 25 নাম্বার অফ ব্লোজ দেওয়া হয়। দেওয়ার পরে এবার স্যার এই সিলিন্ড্রিক্যাল মোলটাকে আচ্ছা, আমরা তোমার বাড়ি কোথায় বললে তুমি? আমার বাড়ি স্যার আড়িয়াদহ, মানে এটা স্যার ব্যারাকপুর ব্যারাকপুর মহকুমার অন্তর্গত, জেলা কি? উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার স্পেশালিটি কি? স্যার উত্তর চব্বিশ পরগনার স্পেশালিটি বলতে স্যার মানে আমাদের যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং আমাদের ইন্ডিয়াতে, তার কিছুটা পোর্শন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে রয়েছে। আর স্যার এটা বলতে পারি যে এখানে আমার যে জায়গাটা ব্যারাকপুর, যে জায়গাটা, সেই জায়গাটা স্যার একটা হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। কারণ এখান থেকে স্যার সিপাহী বিদ্রোহটা মহাবিদ্রোহটা স্টার্ট হয়েছিল এখান থেকে। আর স্যার আমার এখানে দক্ষিণেশ্বর মন্দির আছে, যেটার একটা ইন্টারন্যাশনাল প্লেস। এছাড়া স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান নৈহাটিতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইন্টারভিউ ওখানে ক্লোজ করাই যায়। বলো আচ্ছা স্যার। বলো তোমার ফিডব্যাক কি? ইন্টারভিউ দেওয়ার পরে তোমার ফিডব্যাক কি? স্যার আমার মনে হয়েছে আমি আন্ডার প্রিপেয়ার্ড, মানে আমার আরো প্রিপারেশন নিতে হবে আমাকে। মানে আমার ঠিকঠাক লাগলো না আর কি ইন্টারভিউটা দিয়ে। কেন? মানে স্যার আমি অনেক জিনিসই জানি কিন্তু আমার ওই মুহূর্তে বলবার সময় মনে পড়ছিল না। মানে যেরকম ওই সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি টেস্টের যে ইনস্ট্রুমেন্টটা আমি নিজে করেছি কিন্তু আমার ইনস্ট্রুমেন্টের নামটা মনে পড়ছিল না। এছাড়া তো বাকি ঠিকই তারপরে আছে, স্যার তোমার তো ঠিকই লাগলো, আমার তো কোনো অসুবিধা লাগলো না, ঠিকই আছে। দেখো তোমাকে জেনারেলি তো, তুমি যেহেতু এমটেক করেছো না, তোমাকে এমটেকের জায়গা থেকে প্রশ্ন তোমাকে করবেই। হ্যাঁ, তো ওই জায়গাগুলো একটু হুম, বেটার করে রাখাটা মনে হয় দরকার আছে। আর আহ, দেখো একটু সমটা যদি দেখে যেতে পারো, সমটার একটু পোর্শন একটু ভালো করে একটু দেখে যেও। হয়তো কারণ যেহেতু ওকে। জুনিয়র ইঞ্জিনিয়ার তো বেশি হুম, আহ, মানে স্ট্রাকচার বা ডিজাইন এই পার্টটাতে যাবে না, ওরা যেতে চাইবে না ওই জায়গাগুলোতে। তো বাট ইউ স্টিল মানে প্রিপেয়ার করে যাও, ওই জায়গাগুলোকে প্রিপেয়ার করে যাও। বাকি ঠিকই আছে, তুমি, আমার তো ঠিকই লাগলো, কারণ তুমি যেগুলো তোমার বলার দরকার নেই সেগুলো এড়িয়ে গেলে ঠিকই আছে। ওই এড়িয়ে যাওয়াটাই একটা আর্ট আর কি। সব প্রশ্নের অ্যান্সার করতে হবে, 100% বলতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার ওখানে নেই আর কি। ঠিকই আছে এটা। মানে আমার তো ঠিকঠাকই লাগলো মোটামুটি। তোমার হয়তো এই প্র্যাকটিক্যাল একটু এক্সপিরিয়েন্স থাকলে নাম্বারটার একটু হয়তো ভ্যারি করতে পারতো। বাট তুমি একাডেমিক্সের যে জায়গাগুলো তুমি, মানে যেহেতু তোমার স্ট্রং রয়েছে, তো সেটাও কিছুটা পরিমাণ মার্কসকে ক্যারি করে দেবে। ঠিকই আছে। মানে স্যার এইরকম যদি আমার ইন্টারভিউ হয় তাহলে স্যার ওরা মানে 100-এ কত মানে আমার আসতে পারে? মোটামুটি 50 অ্যাবাভ তো থাকবেই, 55 এরকম একটা থাকবেই, আশা করা যায়। মানে এবারে সেটা ডিপেন্ড করবে আচ্ছা। তোমার সেই দিনের ইন্টারভিউর উপর, অবশ্যই এখানের সাথে কোনো কিছু ব্যাপার নেই। হ্যাঁ, কারণ সেদিনে হুম। তোমাকে পুরো অন্যরকম প্রশ্নও করতে পারে, অন্যরকম তোমার কথাবার্তা হতে পারে, বা বিভিন্ন রকম জিনিসপত্র বা ওইখানের একটা কিছু ফ্যাক্টর তোমার কাজ করলো, তুমি সেদিন হয়তো ঠিক থাকলে না, বাট স্টিল গুড, মানে ঠিকই আছে, নলেজ হিসাবে ঠিকই আছে। হয়তো তোমার একটু এক্সপিরিয়েন্সটা যদি তোমার ফিল্ড লাইনে থাকতো, তাহলে হয়তো এটা কোনোভাবে হয়তো আমি হয়তো তোমাকে এখানে 60 বা 55 অ্যাভাব জিনিসটাকে আমি ভাবতাম। ঠিকই আছে। আর এই এড়িয়ে যাওয়াটা, আচ্ছা জানি স্যার। না তুমি এটা আমার ভিডিওগুলো দেখে করেছো বা নিজে প্রিপেয়ার করেছো, বাট এড়িয়ে যাওয়াটা আমার খুব ভালো লাগলো। সব প্রশ্নের উত্তর তুমি পারবে না, এটা একদমই ঠিক কথা। এবারে ভুল সেখানে প্রেডিক্ট করে পরে মানুষকে, মানে ওরা মজা নেবে তোমার, তুমি বসে বসে দেখবে, এটা যেন না হয়, এটাই কাম্য আর কি। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা স্যার, তাহলে বেরিয়ে যাবো স্যার?
ওকে, হ্যাঁ।